হ্যালো, আমি রাহাত মাহমুদ, ফোর্থ ইয়ার মেডিকেল স্টুডেন্ট, কর্নেল মালিক মেডিকেল কলেজ, মানিকগঞ্জ। আজকে আমি ডিসকাস করব হচ্ছে কার্ডিয়াক মাসেল নিয়ে, কার্ডিয়াক মাসেল স্ট্রাকচার মেনলি, দেন হচ্ছে প্রপার্টিস অ্যান্ড এর অ্যাকশন পটেনশিয়াল। সো প্রথমেই যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে আমাদের কার্ডিয়াক মাসেলের স্ট্রাকচার। আমি ফার্স্ট ভিডিও যে আমার এটা ছিল হচ্ছে স্কেলেটাল মাসেলের স্ট্রাকচার নিয়ে। আমাদের কার্ডিয়াক মাসেলের যে স্ট্রাকচার এটা কাছাকাছি, স্কেলেটাল মাসেল আর কার্ডিয়াক মাসেল। আমরা যদি চিন্তা করি আমাদের শরীরে 3 টাইপের মাসেল আছে। কী কী? একটা হচ্ছে স্কেলেটাল মাসেল, একটা হচ্ছে স্মুথ মাসেল, অ্যান্ড একটা হচ্ছে কার্ডিয়াক মাসেল। এখন আমরা যদি চিন্তা করি একটা ফ্যামিলিতে 3টে ছেলে আছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি মেজো ছেলে যদি আমরা বলি সেটা হবে হচ্ছে কার্ডিয়াক মাসেল। অন্য যে 2টা আছে স্কেলেটাল মাসেল এবং স্মুথ মাসেল, এই 2টার মাঝামাঝি পর্যায়ের স্ট্রাকচারালি হচ্ছে আমাদের কার্ডিয়াক মাসেল। এখন তাহলে কেন এটা বলা হলো? আমরা যদি স্ট্রাকচারালি দেখি তাহলে এই স্লাইডটা আমরা কি দেখতে পাচ্ছি হচ্ছে কিছু স্ট্রেশন, তারপর ইন্টারকালেটেড ডিস্ক, নিউক্লিয়াস, ক্যাপিলারি অ্যান্ড কার্ডিয়াক মাসেল সেল। আমাদের যদি আগের যে আমাদের কি ছিল, আমাদের যে স্কেলেটাল মাসেল পড়েছিলাম সেক্ষেত্রে কি ছিল, স্কেলেটাল মাসেল সেল বা মাসেল সেল ছিল, কিছু ব্লাড ভেসেল নার্ভ ছিল, কিছু আমাদের সেল ওয়াল ছিল, তারপর আমাদের অনেকগুলো সেল একসাথে করে মাসেল ফাইবার গঠন করছিল। সেই আমাদের যে মাসেল সেলটা কীভাবে একটা লাইট চেন, একটা ডার্ক চেন, এভাবে স্টেশন প্যারালালি সাজানো স্টেশন ছিল। ঠিক তেমনিভাবে আমাদের কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে সেম স্কেলেটাল মাসেলের মতো দেখা যাচ্ছে কি একটা লাইট চেন, একটা লাইট চেন আছে, একটা ডার্ক চেন আছে, এভাবে আলাদা আলাদা স্টেশন মাধ্যমে প্যারালালি আছে, একটা ডার্ক একটা লাইট, একটা ডার্ক একটা লাইট। এখানেও সেম স্কেলেটাল মাসেলের মতোই অ্যাক্টিন মায়োসিন দ্বারা আমাদের এই স্টেশনটা লাইট চেন অ্যান্ড ডার্ক চেন গঠিত, এটা সামনে দেখব। বাট এটা হচ্ছে স্কেলেটাল মাসেল থেকে কিছু বৈশিষ্ট্যর কারণে আলাদা, যেমন ইন্টারকালেটেড ডিস্ক, তারপর হচ্ছে আমাদের যে কার্ডিয়াক মাসেল সেলের যে প্রপার্টিগুলো, এগুলো হচ্ছে অন্যান্য যে আমাদের স্মুথ সেল এবং স্মুথ মাসেল অ্যান্ড স্কেলেটাল মাসেল থেকে এটাকে আলাদা করে। সো এখন আর একটু ডিটেলস দেখি যদি। এখানে দেখতে পাচ্ছি হার্ট মাসেলে কী কী আছে। হার্ট মাসেলে আছে সার্কোমিয়ার, হচ্ছে এটা স্ট্রাকচারাল ইউনিট, যেমন আমরা স্কেলেটাল মাসেল দেখছিলাম যে নিউক্লিয়াস আছে, স্কেলেটাল মাসেলেও নিউক্লিয়াস ছিল। তারপর কী আছে, মাইটোকন্ড্রিয়া আছে, সার্কোপ্লাজমিক রেটিকুলাম আছে। এছাড়া আমরা যদি চিন্তা করি বিভিন্ন যে স্কেলেটাল মাসেলে পড়ছিলাম কি জেড লাইন, এম লাইন, এইচ জোন, আই ব্যান্ড, এ ব্যান্ড। আমরা কি পড়ছিলাম স্কেলেটাল মাসেলও পড়ছিলাম কি ছিল, যে আমাদের আইসোট্রপিক মানে আই ব্যান্ড, অ্যানাইসোট্রপিক এ ব্যান্ড। এই যে আইসোট্রপিক হচ্ছে আমরা কি ছিল, লাইট চেনটা আইসোট্রপিক, অ্যান্ড ডার্ক যে এটা ছিল এটা হচ্ছে অ্যানাইসোট্রপিক বা ডার্ক ব্যান্ড, এ ব্যান্ড। সো এইটার ক্ষেত্রে সেম আছে। এবং আমরা কি বলছিলাম যে একটা আই ব্যান্ডের যদি মিড লাইন বরাবর একটা লাইন টানি, মিড লাইন বরাবর, ওইটা হবে কি জেড লাইন, বুঝলাম, জেড লাইন। আর একটা জেড লাইন থেকে আর একটা জেড লাইনের দূরত্বকে কি বলে, সার্কোমিয়ার। মনে পড়ছে? এখন যে এই জেড লাইনের মধ্যে কি আছে, মানে একটা সার্কোমিয়ার মধ্যে আছে হাফ আই ব্যান্ড অ্যান্ড হাফ আছে কি, 2টা হাফ হাফ করে আই ব্যান্ড আছে, আর মাঝখানে কি আছে, এ ব্যান্ড আছে। এতটুকু হচ্ছে এ ব্যান্ড, এই যে এই থেকে এই পর্যন্ত এ ব্যান্ড। এখন আমরা দেখতে পারি এ ব্যান্ডের একটা মাঝখানে জায়গা, এ ব্যান্ডের যে মাঝখানে একটা জায়গা থাকে সেটা এইচ জোন নামে পরিচিত। এই এইচ জোনের যদি মিড লাইন বরাবর একটা দাগ টেনে, এটা হবে হচ্ছে এম লাইন। ব্যাপারটা বুঝতে পারছি, সেম অ্যাজ স্কেলেটাল মাসেল। ওকে, এখন আমরা তাইলে কি আলাদা, এই যে কার্ডিয়াক মাসেল স্কেলেটাল বা স্মুথ মাসেল থেকে কোন দিক থেকে আলাদা, সে ব্যাপারগুলো আমরা এখন ডিসকাস করবো। এটাই তো একজন দেখালাম, এটি স্কেলেটাল মাসেলের সেম। এখন হচ্ছে আমাদের কি কারণে কার্ডিয়াক মাসেল অন্যান্য মাসেল থেকে আলাদা। এর মধ্যে ফার্স্টে যদি আমরা বলি সেটা হচ্ছে আমাদের ইন্টারক্যালেটেড ডিস্ক হচ্ছে একটা কার্ডিয়াক মাসেল সেল আর একটা কার্ডিয়াক মাসেল সেলকে যেই জাংশন তৈরি করে, একটা জাংশন মানে এরিয়া, 2টা সেল যেখানে জাংশন বা এক জায়গায় মিলিত হয়, ওই জায়গাটা হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে, যেটা আমাদের স্কেলেটাল মাসেলে থাকে না। এই ইন্টারক্যালেটেড ডিস্কে 3টা জাংশন টাইপের থাকে, একটা হচ্ছে গ্যাপ জাংশন, একটা হচ্ছে ফেসিয়া অ্যাডহেরেন্স, আর একটা হচ্ছে কি ডেজমোজোমস। ওকে, ডেজমোজোম। এই 3টা যে গ্যাপ জাংশন থাকে, এরা হচ্ছে আমাদের কি করে, অন্যান্য মাসেল থেকে এর ক্যারেক্টারিস্টিক্স আলাদা করে। এখন যদি এটা দেখি ইন্টারক্যালেটেড ডিস্কের ভিতরে কী ইন্টারক্যালেটেড ডিস্ক হচ্ছে এর ভিতরে মেনলি 3টা গ্যাপ মানে জাংশন থাকে। একটা হচ্ছে ফেসিয়া অ্যাডহিয়ারেন্স, এটা হচ্ছে কী করে, আমাদের অ্যাঙ্কর করে রাখে। এই যে অ্যাক্টিন ফিলামেন্ট অফ টার্মিনাল সার্কোমিয়ার থাকে, মানে একটা সেলের টার্মিনালি যে সার্কোমিয়ারটা থাকে,
ওইটাকে অ্যাঙ্করিং করে রাখে, অ্যাক্টিনটাকে অ্যাঙ্কর করে রাখবে হচ্ছে আমাদের ফেসিয়া অ্যাডিহারেন্স। এরপর হচ্ছে কি থাকে, ডেসমোজোমস। এই ডেসমোজোমস কি করে, ডেসমোজোম বা মাস্কুলার অ্যাডিহারেন্স। এই যে ডেসমোজোমসের এটা কি করে, আমাদের আমরা দেখি মাসেল কন্ট্রাকশন হয়, কন্ট্রাকশন হলে দুইটা মাসেল যেন আলাদা না হয়ে যায়, যখন দুইটা মাসেল যেন একসাথে কন্ট্রাকশনের পর আবার যখন রিল্যাক্স করবে তখন এক জায়গায় একইভাবে অবস্থান করতে পারে, এই জন্য এই ডেসমোজোমসটা কাজ করে। এটা হচ্ছে জাস্ট আমাদের ডেসমোজোমসটার কাজ হচ্ছে আমাদের ট্রান্সফার পোর্শন অ্যান্ড বাইন্ড দ্য কার্ডিয়াক সেল টুগেদার, দুইটা কার্ডিয়াক সেলকে একসাথে করে রাখবে। ফলে কী হবে না, সেপারেট হতে পারবে না। আমার মাসেল যখন কন্ট্রাকশন হবে তখন আমাদের কার্ডিয়াক সেলগুলো আলাদা হয়ে যাবে না। ফলে এটার ফলে কী হবে, আমরা পড়বো ফাংশনাল সিনসাইটিয়ামের কথা পড়বো, মানে এটা একটা সবগুলো সেল মিলে একটা সিঙ্গেল লার্জ সেল হিসাবে ফাংশন শো করতে পারে। ব্যাপারটা বুঝতে পারছি। এছাড়া কি আছে, গ্যাপ জাংশন। এই গ্যাপ জাংশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। গ্যাপ জাংশনটা থাকার ফলে আমাদের যে অ্যাকশন পটেনশিয়াল যে আমাদের সৃষ্টি হয় বা জেনারেশন হয়, এক্ষেত্রে এই যে আয়নগুলো এন্ট্রি নেবে, এক্সিট নেবে, এইগুলো হচ্ছে মেনটেন করে গ্যাপ জাংশন। গ্যাপ জাংশন দিয়ে সহজেই আয়ন পাস করতে পারে। ব্যাপারটা বুঝতে পারছি। ওকে, এখন হচ্ছে আমরা নেক্সট কী পড়বো, মেনলি আমাদের এই যে কেন আমাদের স্কেলেটাল মাসেল ও স্মুথ মাসেল থেকে কার্ডিয়াক মাসেল আলাদা সেটা বুঝতে পারলাম। ওকে, এখন পড়বো কি, কার্ডিয়াক মাসেলের প্রপার্টি। এখান থেকে আমরা জানতে পারবো আসলে কি কি বৈশিষ্ট্যের কারণে আমাদের কার্ডিয়াক মাসেল সেলগুলো অন্যান্য সেল যেমন স্কেলেটাল মাসেল অ্যান্ড স্মুথ মাসেল থেকে আলাদা। ফার্স্টে যে প্রপার্টি সেটা হচ্ছে আমাদের অটো রিদমিসিটি। এই অটো রিদমিসিটি এখানে দুইটা জিনিস, একটা অটোমেটিসিটি আর একটা হচ্ছে রিদমিসিটি। এখন এখানে অটোমেটিসিটিটা কি, এটা হচ্ছে কি, কার্ডিয়াক মাসেল একটা ক্যান ইনিশিয়েট ইটস ওন ইম্পালস উইদাউট এক্সটার্নাল স্টিমুলেশন। মানে কি, আমাদের বাইরে থেকে স্টিমুলেশন না দিলেও কার্ডিয়াক মাসেল নিজেই একটা ইম্পালস জেনারেট করতে পারে বা ইনিশিয়েট করতে পারে। এটা হচ্ছে আমাদের অটোমেটিসিটি, মানে নিজের একটা সক্ষমতা আছে নিজের ইম্পালস তৈরি করার, নিজে থেকে নিজেকে স্টিমুলেশন করে ইম্পালস তৈরি বা জেনারেট করতে পারে কি আমাদের কার্ডিয়াক মাসেল। এরপর কি বললাম, রিদমিসিটি। রিদমিসিটি কি, এই যে ইম্পালসটা তৈরি হবে, জেনারেট হবে, এটা একটা রেগুলার ইন্টারভেলে হবে। যেমন এসএ নোডে যদি আমরা হয় সেক্ষেত্রে আমাদের হয় 70 থেকে 80 এটা ইম্পালস হবে পার মিনিটে, এটা রেগুলার ইন্টারভেলে হয়। আবার এবি নোডের ক্ষেত্রে হবে সেটা 40 থেকে 60 ইম্পালস পার মিনিট। আবার বান্ডেল অফ হিসের ক্ষেত্রে সেটা হবে 30 থেকে 36 ইম্পালস পার মিনিট। ব্যাপারটা বুঝতে পারছি। এটা হচ্ছে একটা, এই যে ইম্পালসটা জেনারেট অটোমেটিসিতে বললাম কি, নিজে ইম্পালস তৈরি জেনারেট বা ইনিশিয়েট করতে পারে, এইটাও করতে পারে কি রেগুলার ইন্টারভেলে। এটা হচ্ছে রেগুলার ইন্টারভেল, এটা হচ্ছে মানে রিদমিসিটি। ওকে, বলতে পারলাম। এখন কি পড়বো আমরা, হচ্ছে আমরা কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি কি, এটা একটা আমাদের প্রপার্টি অফ কার্ডিয়াক মাসেল। এটার ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কি ইম্পালসটা জেনারেট হয় কোথায়, এসএ নোডে। কার্ডিয়াক মাসেলে এসএ নোড একটা জায়গা আছে বা সাইনোএট্রিয়াল নোড যেটাকে বলি আমরা, ওখান থেকে ইম্পালসটা জেনারেট হয়ে আমাদের যে কার্ডিয়াক মাসেল সেলগুলো আছে, অল মাসেল সেল, ওখানে কন্ডাকশন হয় কি দ্বারা, থ্রো জাংশনাল টিস্যু। কীভাবে, এসএ নোড থেকে যাবে এবি নোডে, এবি নোড থেকে যাবে বান্ডেল অফ হিসে, দেন হচ্ছে রাইট অ্যান্ড লেফট বান্ডেল ব্রাঞ্চে যায়, সেখান থেকে যাবে হচ্ছে পার্কেনজি ফাইবার এবং মায়োকার্ডিয়াতে এটা ইম্পালসটা চলে যায়। এই যে প্রসেসটা, এই যে কন্ডাক্টিভিটি, এটা হচ্ছে প্রপার্টি অফ কার্ডিয়াক মাসেল ফাইবার, যেটাকে বলে কন্ডাক্টিভিটি। বুঝতে পারছি ব্যাপারটা। এই যে এটা হচ্ছে, এটার ক্ষেত্রে আমাদের এসএ নোড টাইম নেবে হচ্ছে 0.05 আমাদের যে মিটার পার সেকেন্ড। এরপর অ্যাট্রিও এটা পাথরের দেখা যায় 0.3 থেকে 1, এবি নোডের ক্ষেত্রে দেখা যায় 0.05, অ্যান্ড বান্ডেল অফ হিসে দেখা যায় 1, পার্কেনজি ফাইবার 4, ভেন্ট্রিকুলার মাসেলে 1। এটা হচ্ছে আমাদের কন্ডাক্টিভিটির যে কন্ডাক্টিভিটি রেট, এটা হচ্ছে এত। ব্যাপারটা বুঝতে পারলাম। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের এক্সাইটেবিলিটি। ওকে, এক্সাইটেবিলিটি দেখব। এক্সাইটেবিলিটির ক্ষেত্রে আমাদের মাসেলের যে এক্সাইটেবিলিটি, এটা হচ্ছে আমাদের কি হয়, একটা এডুকুয়েট স্ট্রেন্থ অ্যান্ড ডিউরেশন অফ স্টিমুলাস কি করে, আমাদের কার্ডিয়াক মাসেলে যখন ডেভেলপড হয় তখন একটা অ্যাকশন পটেনশিয়াল ডেভেলপ করবে। মানে হচ্ছে আমাদের এমন একটা স্টিমুলাস আসতে হবে যেটা এডুকেট স্ট্রেন্থ অ্যান্ড ডিউরেশন হতে হবে, তাহলেই কি আমাদের অ্যাকশন পটেনশিয়াল ডেভেলপ করবে বা জেনারেট করবে। এই স্টিমুলাসগুলার নেচার হতে পারে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল আর থার্মাল। বুঝলাম ব্যাপারটা। মানে হচ্ছে আমাদের যে স্টিমুলেশনটা অ্যাকশন পটেনশিয়াল তৈরি করবে সেটার স্ট্রেন্থ অ্যান্ড ডিউরেশন এডুকেট বা সাফিসিয়েন্ট হতে হবে। ব্যাপারটা বুঝতে পারছি। এখন যদি 4th নাম্বার যে আমাদের প্রপার্টিস আছে সেটা হচ্ছে কি কন্ট্যাক্টিলিটি। কন্ট্যাক্টিলিটির মধ্যে কন্ট্যাক্টিলিটি মেনলি কন্ট্রাকশন আমাদের যে এইটা হবে, এটা হচ্ছে মাসেল যে কন্ট্রাকশন হয় আমাদের কার্ডিয়াক মাসেল, এটা মেনলি বোঝায়। এটা হচ্ছে দুইটা ল ফলো করে, একটা হচ্ছে অল অর নান ল, আর দ্বিতীয়টা হচ্ছে ফ্রাঙ্ক স্টার্লিং ল। অল অর নান ল এর ক্ষেত্রে দেখা যায় কি,
এটার যদি আমরা বইয়ের ভাষায় বলি, ইফ মায়োকার্ডিয়াল ফাইবার আর স্টিমুলেটেড বাই এ স্টিমুলাস at or above threshold level, there will be maximum contraction of heart muscle, but if stimulus is sub threshold level, there will be no contraction at all. মানে এটার মানে বোঝালো যে আমাদের যে স্টিমুলেশনটা আসবে সেই স্টিমুলেশনটা যদি থ্রেশহোল্ড লেভেলে বা তার চেয়ে বেশি হয় তাহলে আমাদের ম্যাক্সিমাম মাসেল কন্ট্রাকশন শো করবে, আর যদি থ্রেশহোল্ড লেভেলের চেয়ে কম হয় স্টিমুলেশনটার লেভেল তাহলে কোনো কন্ট্রাকশন হবে না। ব্যাপারটা বুঝতে পারছি? এটা হচ্ছে অল অর নান ল। এখন কি পড়বো আমরা? এখন পড়বো হচ্ছে ফ্রাঙ্ক স্টার্লিং ল। ফ্রাঙ্ক স্টার্লিং বইয়ের ভাষায় কীভাবে বললে, উইথিন ফিজিওলজিক্যাল লিমিট দ্য ফোর্স অফ কন্ট্রাকশন অফ হার্ট ইজ প্রপোর্শনাল টু দ্য ইনিশিয়াল লেন্থ অফ কার্ডিয়াক মাসেল ফাইবার। মানে কি, আমাদের যে ইনিশিয়াল লেন্থ অফ কার্ডিয়াক মাসেল ফাইবার এটার প্রপোর্শনাল বা সমানুপাতিক কী হবে আমাদের যে কার্ডিয়াক মাসেলের ফোর্স অফ কন্ট্রাকশন। ওকে, এটা এই লটার গুরুত্বটা যদি আমরা বুঝতে চাই সেক্ষেত্রে তিনটা গুরুত্ব আছে। এটা যে আমাদের একটা ভেইনে কতটুকু ব্লাড আমাদের ডাম্পিং হবে সেটা নির্ভর করবে, আমাদের যেন এক্সেসিভ না হয়। এটা হচ্ছে ফ্রাঙ্ক স্টার্লিং ল মেনে আমাদের কোন ভেইনে কতটা ব্লাড যাবে এটা নির্ভর করে। এরপর হচ্ছে আমাদের যে ভেন্ট্রিকলে যে স্ট্রোক ভলিউম, দুইটা যে ভেন্ট্রিকল রাইট অ্যান্ড লেফট, এটা হচ্ছে ইকুয়ালিটি মেনটেন করে। তারপর হচ্ছে এটা আমাদের লাইফ সেভিং ডিভাইস হিসেবে কাজ করে ইন কার্ডিয়াক ফেইলার। কীভাবে কার্ডিয়াক ফেইলারে এটা লাইফ সেভিং ফ্যাক্টর হিসেবে কাজ করে? যখন আমাদের কী হয়, হার্ট ফেলিয়ার কী হয়, লেফট ভেন্ট্রিকুলার ফেইলার হয়, তখন কী হবে, আমাদের কন্ট্রাকশন অফ লেফট ভেন্ট্রিকল কমে যাবে, কন্ট্রাকশনটা কমে যাবে, ফলে কী হবে, ওই ভেন্ট্রিকলের ভিতরে আমাদের কী হবে, ব্লাড অ্যাকুমুলেশন হবে। এই যখন ব্লাড অ্যাকুমুলেশন হয় তখন আমাদের যে ভেনাস রিটার্নটা আমাদের হার্টের এই যে আমাদের এই যে প্রপার্টি যে ফ্রাঙ্ক স্টার্লিং, এটা হচ্ছে ভেনাস রিটার্নটা বাড়িয়ে দেবে। যখন ভেনাস রিটার্নটা বেড়ে যাবে তখন আমাদের ভেন্ট্রিকুলার ফিলিংটাও বেড়ে যাবে, মানে ইনডায়াস্টোলিক ভলিউম যেটা ওইটা ইনক্রিজ করবে, ফলে প্রিলোড বেড়ে যাবে। প্রিলোড যখন বাড়বে তখন আমাদের যে কার্ডিয়াক সেলের স্ট্রেচিংটা ইনক্রিজ করবে। যখন স্ট্রেচিং ইনক্রিজ করবে তখন হচ্ছে আমাদের আমাদের যে সার্কুলার লেন্থ এটা ইনক্রিজ করবে, ওই যে আমাদের ইনিশিয়াল মাসেল ফাইবার লেন্থ যেটা ওইটা ইনক্রিজ করবে। ফলে কী হবে, ফোর্স অফ কন্ট্রাকশন বেড়ে যাবে, ফলে কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে। ফলে কী হবে, ভাইটাল যে অর্গানগুলো এটা হচ্ছে আমাদের ব্লাড সাপ্লাইটা ঠিক থাকবে। যদি এটা না হতো তাহলে আমাদের ভাইটাল অর্গানগুলোয় ব্লাড সাপ্লাই ঠিকমতো হতো না, ফলে কী হতো, আমরা কোমা বা ডেথে চলে যেতাম। ব্যাপারটা বুঝতে পারছি? আমরা হচ্ছে 5 নম্বর যে আমাদের প্রপার্টিস আছে ওইটা পড়বো। ওটা কী আছে, রিফ্লেক্টরি পিরিয়ড। এই রিফ্লেক্টরি পিরিয়ডটা হচ্ছে দ্য পিরিয়ড হুইচ হার্ট মাসেল ইজ নট রেসপন্স টু এক্সটার্নাল স্টিমুলি। এই রিফ্লেক্টরি পিরিয়ডটা হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে অ্যাবসোলিউট রিফ্লেক্টরি পিরিয়ড আর হচ্ছে রিলেটিভ রিফ্লেক্টরি পিরিয়ড। এখন অ্যাবসোলিউট রিফ্লেক্টরি পিরিয়ডটা কি, যদি বইয়ের ভাষায় বলি এমন, নার্ভ ক্যান নট রেসপন্স টু সেকেন্ড স্টিমুলাস নো ম্যাটার হাউ স্ট্রং ইট ইজ। মানে আমাদের স্টিমুলাসটা যতই বড় হোক, থ্রেশহোল্ড লেভেলের চেয়ে বেশি হলেও সেই স্টিমুলেশন বা সেকেন্ড যে স্টিমুলেশন ওইটা আমাদের নার্ভ ওদের প্রতি কোনো রেসপন্স দেখাবে না। এটা হচ্ছে অ্যাবসোলিউট। আর রিলেটিভ যেটা আছে, রিলেটিভের ক্ষেত্রে হচ্ছে কি, নার্ভ ক্যান রেসপন্স টু সেকেন্ড স্টিমুলাস ইট ইজ গ্রেটার দ্যান থ্রেশহোল্ড লেভেল। মানে থ্রেশহোল্ড লেভেলের যে বড় মাপের কোনো স্টিমুলেশন আসলে সেই ক্ষেত্রে আমরা এই রিফ্লেক্টরি পিরিয়ডে রিলেটিভ রিফ্লেক্টরি পিরিয়ডে আমাদের কী হবে, আমাদের অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করবে। ওকে, এখন দেখা যায় অ্যাবসোলিউট রিফ্লেক্টরি পিরিয়ড থাকে হচ্ছে আমাদের অ্যাট্রিয়াতে হচ্ছে 0.15 সেকেন্ড, আর ভেন্ট্রিকাল হচ্ছে 0.25 থেকে 0.30 সেকেন্ড। আর রিলেটিভ রিফ্লেক্টরি পিরিয়ড হচ্ছে অ্যাট্রিয়াতে 0.03 সেকেন্ড অ্যান্ড ভেন্ট্রিকালে 0.05 সেকেন্ড। ওকে, এখন এটা ইম্পর্টেন্স আছে। এটা ইম্পর্টেন্সটা কি রিফ্লেক্টরি পিরিয়ডে, এটা হচ্ছে আমাদের একটা টাইম দেয়, গেট এনাফ টাইম ফর রিলাইভ বাট রিলিভ হয়, আমাদের হার্ট মাসেলটা রিলিভ থাকে অ্যান্ড এটা নিউট্রিশন এবং অক্সিজেন, সাফিসিয়েন্ট নিউট্রিশন এবং অক্সিজেন নেওয়ার সময় পায়। ব্যাপারটা বুঝতে পারছি? এছাড়া কী আছে, এটা ফেটিক হবে না, আমাদের হার্ট মাসেল ফেটিক হয় না এই রিফ্লেক্টরি পিরিয়ড থাকার জন্য। এরপরে টিটেনাস হয় না। ব্যাপারটা বুঝতে পারছি? 3টি পয়েন্টস, এটা হচ্ছে নিউট্রিশন বা রিলিভ, কিছু টাইম রিলিভ থাকতে পারে, ফলে কি আমাদের বেটার নিউট্রিশন অ্যান্ড অক্সিজেন সাপ্লাই পায়। এরপর আমাদের ফ্যাটিক হবে না কার্ডিয়াক মাসেলটা, আর হচ্ছে টিটেনাইজড হবে না। ওকে, এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে আমাদের কি, টনিসিটি। টনিসিটি আমরা হচ্ছে 6 নম্বর যে এটা হচ্ছে টনিসিটি। টনিসিটিটা কি, টনিসিটি হচ্ছে এটা হচ্ছে ইট ইজ দ্য স্টেট অফ sustained and partial contraction of heart muscle to regulate its volume during the filling of ventricle
ডিউরিং ডায়াস্টল, মানে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা কি করবে, আমাদের মাসেলের পার্শিয়াল কন্ট্রাকশনটা কী করবে, আমাদের যে ভলিউম, ভেন্ট্রিকলের যে ভলিউম ডিউরিং সিস্টল, এটা রেগুলেট করবে। ফলে কী হবে, এটা হচ্ছে আমাদের মেনটেন, আমাদের হার্ট যে পোস্টারটা মেনটেন করবে, আর হচ্ছে কি করবে, আমাদের যে যে স্লিপ বা আমাদের কার্ডিয়াক মাসেলের যে REM স্লিপিং, এটার ডিউরেশনটা ডিক্লাইন করবে। মানে এটা যে মানে আমাদের কি বলে, মাসেলটা উইকনেসটা যেন মানে অনেক উইক না হয়ে যায়, বা এটা মেনটেন করবে। ওকে, ব্যাপারটা বুঝতে পারছি। টনিসিটিটা মানে হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা কি পার্শিয়াল যে কন্ট্রাকশনের মাধ্যমে আমাদের হার্টের ভেন্ট্রিকলের যে ভলিউমটা রেগুলেট করবে ডিউরিং সিস্টেম। ওকে, দেন সবচেয়ে অনেক ইম্পর্টেন্ট একটা প্রপার্টিজ শেষে সেটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে কার্ডিয়াক মাসেল ইজ এ সিনসাইটিয়াম। সিনসাইটিয়ামটা কি? সিনসাইটিয়াম হচ্ছে আমাদের, সিনসাইটিয়াম যে ডিটেলস পড়তে চাই, সিনসাইটিয়াম হচ্ছে হোল টিস্যু অ্যাক্টস ইলেকট্রিক্যালি লাইক এ সিঙ্গেল লার্জ সেল, মানে অনেকগুলো ছোট ছোট সেল একসাথে একটা বড় সেল হিসেবে বিহেভ করবে। এটা হচ্ছে ফাংশনাল সিনসাইটিয়াম। এক্ষেত্রে লক্ষ্য করা যায় এটা কেন এই ফাংশনাল সিনসাইটিয়াম বজায় থাকে। আমি বলছিলাম যে ইন্টারক্যালেটেড ডিস্কে গ্যাপ জাংশন থাকে, ডেসমোজোমস থাকে, আর ফেসিকুলার অ্যাডহেরেন্স থাকে। এই যে তিনটা জিনিস আমাদের মেনলি ডেসমোজোমস, এই যে আমাদের সেলগুলোকে এই যে কন্ট্রাকশনের সময় আলাদা হতে, সেপারেট হতে দেয় না, এটা আটকে রাখে। আটকে রাখার ফলে সবসময় ইন্টারক্যালেটেড ডিস্ক এবং এগুলোর মাধ্যমে এটা একটা ফাংশনাল মানে একটা বড় সেল হিসেবে কাজ করে। সবগুলো সেল একসাথে একটা বড় সেল হিসেবে কাজ করে। এক্ষেত্রে দুই টাইপের ফাংশনাল সিনসাইটিয়াম আছে, একটা হচ্ছে অ্যাট্রিয়াল সিনসাইটিয়াম আর একটা ভেন্ট্রিকুলার সিনসাইটিয়াম। অ্যাট্রিয়াল সিনসাইটিয়ামটা হচ্ছে আমাদের ইনভলভস অফ টু অ্যাট্রিয়াল ওয়াল, আর হচ্ছে ভেন্ট্রিকুলার সিনসাইটিয়ামটা হচ্ছে ইনভলভস ওয়াল অফ টু ভেন্ট্রিকাল। এই দুইটা সিনসাইটিয়ামের মাঝখানে কিছু ফাইবারাস টিস্যু থাকে। ফলে একটা এই যে এই নর্মাল যে সিনসাইটিয়াম, এটা হচ্ছে পাস করতে পারে না আমাদের হচ্ছে এই ফাইবারাস টিস্যু, ফলে অ্যাট্রিয়াল সিনসাইটিয়াম ভেন্ট্রিকুলার সহজে আসতে পারে না। এই পাসের ক্ষেত্রে আমাদের হেল্প করবে হচ্ছে আমাদের যে এবি নোড আর বান্ডেল অফিস। এই যে আমাদের যে ফাইবার টিস্যুর ভিতর থেকে আমাদের নার্ভ ইম্পালস কন্ডাকশন করে হচ্ছে এবি বান্ডেল এবং বান্ডেল অফিস। আশা করি যে প্রপার্টিজ 7টা মেনলি বললাম, এগুলো আমরা ভালোভাবে বুঝতে পারছি। ওকে, এখন আমরা যেটা জানবো হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল অফ কার্ডিয়াক মাসেল সেল। এক্ষেত্রে কার্ডিয়াক মাসেল সেল দুই টাইপের আছে, একটা হচ্ছে কার্ডিওমায়োসাইট আর একটা হচ্ছে পেসমেকার সেল। আমরা আজকে মেনলি পড়বো হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল অফ কার্ডিওমায়োসাইট, আর যে পেসমেকার সেলে অ্যাকশন পটেনশিয়াল ওটা নেক্সট ক্লাসে পড়বো। সো আমরা তাহলে শুরু করি। এখন আমাদের এক্ষেত্রে আমাদের জানি সেলের ভিতরে ও বাইরে আমাদের কিছু ইলেকট্রোলাইট থাকে। এক্ষেত্রে আমরা এটা হচ্ছে সেলের বাইরে আর এটা হচ্ছে সেলের ভিতরে বোঝানো হয়েছে। এখন এখানে মেনলি ইম্পর্টেন্ট তিনটা আমাদের ইলেকট্রোলাইটের, এটা একটা হচ্ছে সোডিয়াম, এই যে জগের ভিতরে সোডিয়াম দেখানো হয়েছে, সোডিয়াম। তারপর হচ্ছে কি সোডিয়াম দেখালাম, তারপর একটা হচ্ছে বোনসের ভিতরে ক্যালসিয়াম, আর কিসের এই যে কলা, ব্যানানার ভিতরে কি পটাশিয়াম বেশি থাকে, এটা বুঝেছে। এই যে জগে যেটা দেখানো হয়েছে এটা হচ্ছে লবণ দেখানো হয়েছে, আমরা লবণে কি জানি সোডিয়াম থাকে। এরপর হচ্ছে বোনসে দেখানো হয়েছে কি আমাদের ক্যালসিয়াম, এবং কলা ব্যানানার মধ্যে কী থাকে পটাশিয়াম বেশি দেখানো হয়েছে। আমরা কার্ডিয়াক মাসেল পড়ার জন্য একটু টেকনিক্যালি পড়বো যেন আমাদের মনে থাকে, এই জন্য এভাবে সাজানো। এক্ষেত্রে দেখা যায় নিচের ক্ষেত্রে যদি চিন্তা করি, উপরে দেখা যাচ্ছে যদি চিন্তা করি এটা নিচেরটা 10% জগ নিচে, যেটা সেলের ভিতরে এটা 10% সোডিয়াম আছে, নিচে বোনসের ভিতরে ক্যালসিয়াম 10%, বাট কলায় হচ্ছে পটাশিয়াম 90%। সেম অ্যাজ লাইক উপরে কলার ভিতরে মানে সেলের বাইরে পটাশিয়াম 10% আছে, ক্যালসিয়াম 90% আছে, এবং সোডিয়ামও 90% আছে। তাহলে কী দেখা যাবে, সেলের বাইরে মোর পজিটিভ। ব্যাপারটা বুঝতে পারছি, সেলের বাইরে কী হবে, মোর পজিটিভ। আরও যদি ডিটেলস দেখি এখানে কী লেখা যাচ্ছে, লেস পজিটিভ হচ্ছে সেলের ভিতরে, এই যে এটা হচ্ছে সেলের ভিতরে লেস পজিটিভ আর বাইরে মোর পজিটিভ। আরও সুন্দরভাবে যদি দেখতে চাই তাহলে পরের স্লাইডটা দেখি, দেখা যাচ্ছে কি সোডিয়াম কী আছে আমাদের সেলের বাইরে 90%, 90, ক্যালসিয়াম 90, তারপর হচ্ছে পটাশিয়াম 90, আর টোটাল 190 মানে 190। আর যদি সেলের ভিতরে দেখি 10 হচ্ছে সোডিয়াম, 10 ক্যালসিয়াম অ্যান্ড 90 হচ্ছে পটাশিয়াম, তাহলে টোটাল কত 110 মানে 110, 110। ওকে, তাহলে আর ব্যাপারটা বুঝতে পারছি। তাহলে কী দেখা গেল, সেলের ভিতরে হচ্ছে লেস পজিটিভ বা মোর নেগেটিভ, আর সেলের বাইরে উল্টাটা হয়। ওকে, এতটুকু বুঝলাম। এখন যখন আমাদের সেলে অ্যাকশন মানে একটা স্টিমুলেশন আসে, তখন কী হয়, সেলের ভিতরে এই যে সোডিয়াম চ্যানেল আছে, সোডিয়াম চ্যানেলে প্রথমে হালকা হালকা এই যে দেখা যাচ্ছে, আমি একটু যদি জুম করি ব্যাপারটা আরও ভালো বোঝা যাবে। এই দেখি একটু জুম করে, এই যে হালকা 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 সোডিয়াম এন্ট্রি নিচ্ছে। ওকে, সোডিয়াম এন্ট্রি নিচ্ছে। এই প্রথমে আমরা আগের যে অ্যাকশন পটেনশিয়াল করছিলাম আমাদের স্কেলেটাল মাসেলে, সেম ওইটার মতোই এটা প্রথমে থ্রেশহোল্ড লেভেল পর্যন্ত সোডিয়ামটা খুব স্লোলি এন্ট্রি নিবে, স্লোলি এন্ট্রি নিয়ে আস্তে আস্তে
এটা হচ্ছে আমাদের পজিটিভ হতে থাকবে আমাদের সেলের ভিতরে, আর বাইরে আস্তে আস্তে নেগেটিভ হওয়া শুরু করবে। বাট যখন এটা থ্রেশহোল্ড লেভেলে পৌঁছে যাবে তখন অনেক সোডিয়াম একসাথে এন্ট্রি নেওয়া শুরু করবে। আমরা ফিগার দেখতে পাচ্ছি অনেক সোডিয়াম একসাথে এন্ট্রি নিচ্ছে সেলের ভিতরে। ওকে, দেন যদি আর দেখতে পাচ্ছি কি আমাদের পটাশিয়াম যে চ্যানেল সেটাও খুলতে শুরু করবে। ওকে, মানে সোডিয়াম যখন প্রায় ঢোকা, মানে চ্যানেল থেকে ঢোকা প্রায় শেষ হয়ে আসবে, তখন আমাদের কী করবে, পটাশিয়াম চ্যানেলটা খুলে পটাশিয়ামটা বাইরে যাওয়া শুরু করবে। কীভাবে পরের স্লাইডে দেখি, দেখা যাচ্ছে সোডিয়াম যে 90% যখন হয়ে গেছে, আমরা কী বলছি, উল্টে যাবে। আগে বাইরে যেমন ছিল ওটা ভিতরের পরিবেশ হবে আর ভিতরেরটা বাইরে হবে। ওকে, দেখা যাচ্ছে কি সোডিয়াম যখন ঢোকা শেষ হয়ে গেল তখন কী হবে, পটাশিয়ামটা বের হতে থাকবে। পটাশিয়ামটা কী হচ্ছে, বের হচ্ছে, আর ক্যালসিয়ামও ঢুকতে শুরু করবে। এইভাবে সোডিয়াম ঢুকবে, ক্যালসিয়াম ঢুকবে, আর পটাশিয়াম বের হয়ে গিয়ে কী করবে, উল্টাটা করবে। আগে কি ছিল, 110 ছিল সেলের ভিতরে আর 190 ছিল সেলের বাইরে, বাট এখন উল্টে যাবে। 110 হবে সেলের বাইরে, লেস পজিটিভ হয়ে যাবে, আর 190 হয়ে যাবে সেলের ভিতরে, মানে মোর পজিটিভ। ব্যাপারটা বুঝতে পারছি? এটা হচ্ছে কীভাবে আমাদের এই যে আয়ন চ্যানেলগুলো আমাদের পজিটিভলি অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করে। ওকে, ব্যাপারটা বুঝলাম। এখন এটা ডিটেলস বুঝবো। ডিটেলস কীভাবে বুঝবো, যে এই যে একটা কার্ডিয়াক মায়োসাইটে বা কার্ডিয়াক সেলে কীভাবে একটা অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হয়। একটা প্রথমে হচ্ছে কী হবে, আমাদের আসবে একটা স্টিমুলেশন আসবে। রেস্টিং মেমব্রেন কত, -90 হচ্ছে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। এখন ইম্পালস আসলো, এখানে ইম্পালস আসবে। আসার পরে কী হবে, আমাদের ফার্স্টে যে মেনলি এটা আমরা জিরো ফেজ থেকে ধরি, এই যে জিরো ফেজে কী হবে, আমাদের সোডিয়াম আস্তে আস্তে এন্ট্রি নেওয়া শুরু করবে। আস্তে আস্তে প্রথমে এটা আস্তে আস্তে হচ্ছে আমাদের থ্রেশহোল্ড লেভেল পর্যন্ত যাবে। থ্রেশহোল্ড লেভেল পর্যন্ত যাওয়ার পরে কী হবে, আমাদের সব সোডিয়াম চ্যানেলগুলো খুলে যাবে এবং শার্প রাইজ হবে সোডিয়ামে। এটা কি ডিপোলারাইজেশন। আমি পড়ছিলাম পজিটিভ ঢোকা মানে ডিপোলারাইজেশন। সোডিয়াম পজিটিভ এন্ট্রি নিল সেলের ভিতরে, ফলে কী হবে, যে চিহ্ন এক্সট্রা সেলুলার থেকে ইন্টারসেলুলার আসছে সোডিয়াম, ফলে কী হবে, ডিপোলারাইজেশন হবে, ফলে শার্প রাইজ হচ্ছে। ঠিক আছে, শার্প রাইজ হবে। দেন একটা পর্যায়ে যাওয়ার পরে এটা সোডিয়াম চ্যানেলটা অফ হয়ে যাবে। দেন আমাদের কী হবে, পটাশিয়াম চ্যানেল খুলে যাবে। পটাশিয়াম চ্যানেল খুলে পটাশিয়াম এন্ট্রি নেওয়া শুরু করবে। এই যে পটাশিয়াম এন্ট্রি নেওয়ার সময় নিল, এটা হচ্ছে ফেজ 1। এর ফলে কী হবে, আবার রিপোলারাইজ মানে আবার নেগেটিভের দিকে যেতে, মানে পটাশিয়ামটা কী হয়ে যাবে, খুলে গেলে বের হয়ে যাবে, পটাশিয়াম ভিতর থেকে বাইরে যাবে, চিহ্ন দিয়ে দেখানো, ভিতর দিয়ে বাইরে যাবে। ফলে কী হবে, ভিতরে নেগেটিভ হতে থাকবে, ফলে আবার রিপোলারাইজ হতে থাকবে। এই কিছু টাইম এই যে পটাশিয়াম বের হওয়ার সাথে সাথে দেখা যায় কি আমাদের যে ক্যালসিয়াম চ্যানেলটা আছে এটা খুলে গিয়ে ক্যালসিয়াম এন্ট্রি নেওয়া শুরু করবে। ফলে কী হবে, একসাথে ক্যালসিয়াম এন্ট্রি নিচ্ছে আর পটাশিয়াম বের হয়ে যাচ্ছে, ফলে দুইটি একসাথে চলতে থাকবে, ফলে আমাদের রিপোলারাইজেশনটা ঠিকভাবে হবে না। এইটা হচ্ছে একটু স্টেটই মানে অতটা ফল করবে না। ফলে কী হচ্ছে, এখানে একটা জায়গা তৈরি হলো, এটাকে বলা হচ্ছে প্লেটোটার কাজটা হচ্ছে আমাদের যে আমাদের ক্যালসিয়ামের যে আমাদের প্রলং ওপেনিং থাকে এটার জন্য, আর প্লাস হচ্ছে আমাদের স্লোলি ওপেন করবে হচ্ছে পটাশিয়াম চ্যানেল। এই জন্য আমাদের খেয়াল প্লেটো সিস্টেম। প্লাটো কি বুঝলাম, প্লাটো হচ্ছে যখন একসাথে ফেজ 2তে ক্যালসিয়াম এবং পটাশিয়াম বের হয়ে যাবে, ক্যালসিয়াম ঢুকবে। এই ফেজটা সেকেন্ড ফেজটা হচ্ছে আমাদের কি প্লেটো ফেজ। ওকে, দেন হচ্ছে আমাদের ক্যালসিয়ামটা বন্ধ হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। এরপর কী হবে, আমাদের পটাশিয়ামটা ওই যে বের হতে ওটা কন্টিনিউ চলতে থাকবে। ফলে কী হবে, কন্টিনিউ চলতে থাকলে আমাদের এই যে রিপোলারাইজেশনটা শার্প রিপোলারাইজেশন হয়ে ডাউন হয়ে যাবে। এই যে বললাম পটাশিয়াম চ্যানেলটার যে কন্টিনিউ পটাশিয়ামটা বের হয়ে যাওয়ার ফলে কী হবে, আমাদের যে শার্প ফলটা করবে, আমাদের যে শার্প ফল করবে, এই শার্প ফলের ফলে এটা আমাদের রিপোলারাইজেশনের মাধ্যমে নর্মাল রেস্টিং স্টেজে পৌঁছে যাবে, সেই -90 মিলিভোল্টে চলে আসবে। ফলে কি বোঝা গেল, আমরা যদি সামারাইজ করি ব্যাপারটা, সামারাইজ করলে দেখা যায় কি রেস্টিং মেমব্রেনে ছিল, দেন স্লোলি সোডিয়াম চ্যানেল খুলে গিয়ে আস্তে আস্তে থ্রেশহোল্ড লেভেল পর্যন্ত আস্তে আস্তে সোডিয়াম এন্ট্রি নেবে, সেলের ভিতরে আসবে এই যে ফেজ 0-তে। দেন হচ্ছে কি, যখন থ্রেশহোল্ড লেভেল যাবে তখন সব চ্যানেলগুলো একসাথে খুলে গিয়ে শার্প রাইজ করবে। শার্প রাইজ করার পরে একটা লেভেলে গিয়ে আমাদের সোডিয়াম চ্যানেল অফ হয়ে যাবে। দেন ফেজ 1 শুরু হবে। ফেজ 1-এ কী হবে, কিছু পটাশিয়াম চ্যানেল থেকে পটাশিয়াম বের হতে শুরু করবে, এবং বের হয়ে গেলে কী হবে, আমাদের কিছুটা রিপোলারাইজেশন হবে। রিপোলারাইজেশন হলে এরপরে দেখা যায় রিপোলারাইজেশনটা কিছুক্ষণ কন্টিনিউ করার পরে দেখা যায় একসাথে আবার আমাদের ফেজ 2 শুরু হয়। ফেজ 2-তে কী হয়, ক্যালসিয়াম এন্ট্রি নেওয়া শুরু করে। ক্যালসিয়াম এন্ট্রি নিলে তাহলে পজিটিভিটি আসলো, আর পটাশিয়াম বের হয়ে যাওয়া মানে পজিটিভ বের হয়ে গেল। তাহলে দুইটা দেখা যায় কি আমাদের রিপোলারাইজেশনটা ওইভাবে চলে না, ফলে ওইভাবে শার্প ফল না হয় একটা প্লেটো সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে প্লেটো ফেজটা সৃষ্টি হয়। দেন হচ্ছে একটা সময় গিয়ে ফেজ 3 শুরু হয়, যখন ক্যালসিয়াম চ্যানেলটা ক্লোজ হয়ে যায়, বাট পটাশিয়াম চ্যানেলটা আমাদের ওপেন থাকে এবং পটাশিয়ামটা বের হতে থাকে, ফলে রিপোলারাইজেশন হয়ে রেস্টিং স্টেজে পৌঁছায়। এই ছিল হচ্ছে আমাদের কার্ডিওমায়োসাইটের অ্যাকশন পটেনশিয়াল জেনারেশন। সো আমি আমার টপিকসগুলো কমপ্লিট করতে পেরেছি। সো নেক্সট ক্লাসে আমি পেসমেকার সেলের অ্যাকশন পটেনশিয়াল এবং কন্ডাকশন, যে আমাদের অ্যাকশন পটেনশিয়াল কীভাবে পাস হয়, এটা ডিসকাস করবো। ওকে, থ্যাংক ইউ, বাই।